রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাসনিমা জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিমার্জন নয়, পুরোপুরি বাতিল করা উচিত বলে মনে করেন দেশের দুই বিশিষ্টজন ডক্টর কামাল হোসেন ও ডাক্তার জাফরুল্লাহ। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে এই দাবি জানান তারা। সকালে এনডিপির এক সমাবেশে স্বাধীনতা দিবসের আগেই এই আইন বাতিলের দাবি জানান ডক্টর জাফরুল্লাহ। বিকেলে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়ে ডক্টর কামাল বলেন, স্বাধীন মত প্রকাশের বড় বাধা এই আইনটি। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক লেখক মুস্তাক আহমেদের মৃত্যু হয় গত 25 ফেব্রুয়ারি। তার মৃত্যুর পরই জোরালো হয় আইনটি বাতিলের দাবি। এরই মধ্যে বাতিলের দাবিতে রাজপথে সরব বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। অনুষ্ঠানে যোগ দিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ বলেন, মুক্তমনা মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরতেই এই আইন। একটা কার্টুনে ব্যঙ্গ করে কি ক্ষতি করতে পারে? আপনারা বলতেন মোস্তাকের স্বাভাবিক মৃত্যু হয়ে যায়। কাউকে যদি আপনি চিকিৎসা না দেন তারপরে যদি মৃত্যু হয়, সেটাকে কি স্বাভাবিক মৃত্যু বলা যাবে? এই আইনের সংশোধন করে লাভ নাই। এটা মিথ্যাচার হবে, এটা প্রতারণা হবে। আর কতদিন প্রতারণা করে চলবেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একই বিষয়ে সংবাদ সম্মেলন করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। অতি সত্বর এই আইনটি বাতিলের দাবি করেন তিনি। আমরা একটু বাদ দেওয়ার পক্ষে। ডিজিটাল আইন এভাবে বলে স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতাকে যেভাবে আঘাত দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদের পুরোভাবে সমাজকে মুক্ত করা দরকার। ডক্টর কামাল বলেন, সরকারের সকল অপকর্ম তুলে ধরতে রমজানের আগেই দেশব্যাপী গণসংযোগ শুরু করবে গণফোরাম। দেশের অবস্থা নিয়ে আপনারা উদ্বিগ্ন। স্বাভাবিক অবস্থা সব ঠিক যদি সত্যি সত্য হতো, আপনাদের এখানে প্রেস কনফারেন্সে আসার এত আগ্রহ থাকতো না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সরকারের আড়ালে থেকে একটি ভয়ঙ্কর শক্তি বিরোধীদের নিশ্চিহ্ন করতে ভিন্ন মতের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারে না। যারাই সরকারের খারাপ কাজের সমালোচনা করে তাদেরই হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিরোধী মত দমনে এই সরকার নির্যাতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলেও দাবি করেন তিনি। কার্টুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়ে যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টে বোঝা যায় যে ভয়ঙ্কর একটা শক্তি পেছন থেকে এই সরকারের আড়ালে থেকে সরকার তার জন্য স্ক্রিন তৈরি করেছে। সেই স্ক্রিনের থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। এ সময় নেতাকর্মীদের সাহস সঞ্চয় করে সরকারকে রুখে দেওয়ার কথা বলেন তারা। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে। এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন স্বৈরাচারীর এই সরকারকে আজকে এখন সাংবাদিক দুর্ভুল হয় শুধু শেখ হাসিনার কথা। শেখ হাসিনাকে যারা লালন পালন করে, বাংলাদেশকে যারা শোষণ করে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর আজকে বাংলাদেশের অনেকের সমাবেশের মাঝে নিজেদের ভেতর কয়েক দফা গন্ডগোল করে বিএনপি নেতাকর্মীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের উপর নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ পুনর্ব্যক্ত করে সম্পাদক পরিষদ বলেছে, আইনটি তৈরির সময়ই এর অপপ্রয়োগের যে আশঙ্কা করা হয়েছিল, কোনো ক্ষেত্রে সেই আশঙ্কার চেয়েও আইনটি কঠিনভাবে প্রয়োগ করা হচ্ছে।
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠনটি আজ এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সব সাংবাদিক ও লেখকের মুক্তি এবং মামলা প্রত্যাহার দাবি করেছে। সেই সঙ্গে আইনমন্ত্রী এই আইনটি পর্যালোচনা করার যে কথা বলেছেন তা অধ্যাদেশ জারির মাধ্যমে অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে। 10 মাস কারাবন্দী থাকার পর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। তবে জামিন পেলেও তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দয় আচরণকে অনভিপ্রেত বলেছে পরিষদ। ঐতিহাসিক 7 মার্চকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির 7 মার্চের কর্মসূচি পালনকে ভণ্ডামি হিসেবে দেখছেন। আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। প্লাবন রহমানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে ঐতিহাসিক 7 মার্চ পালনকে নিয়ে ভিন্নভাবে ভাবছে সরকার। এই দিবস উদযাপনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি আয়োজন। শনিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেন, প্রথমবারের মতো 7 মার্চ পালন হবে জাতীয় দিবস হিসেবে। ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট সজ্জিতকরণ ও তরুণ নির্মাণ করা হবে এবং হাতির ঝিল, আহসান মঞ্জিল সহ প্রতি ওয়ার্ডে আতশবাজির আয়োজন করা হবে। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আতশবাজির আয়োজন করা হবে। এর মধ্যে বিএনপিও ঐতিহাসিক 7 মার্চ পালনের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি লোক দেখানো ভণ্ডামি। শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথ সভায় ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। 7 মার্চ পালন করছে, আবার আরেকদিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। আসলে এই কথাটি বলার জন্যই তারা 7 মার্চের আলোচনা করছে। এটা হলো তা আরেকটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছে। ইনকোয়ারি তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে কোভিড-19 মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার শীর্ষ 3 অনুপ্রেরণাকারী নারীর একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস 2021 উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারী চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ 3 নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। এই 3 নেতা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আশা দেখছেন না বিশ্লেষকরা। বিএনপি নির্বাচনে অংশ না নিলে এই নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তাদের। বলছেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত ভোট আয়োজনে ক্ষমতাসীন দল স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। পৌর নির্বাচনের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পালা। এর মধ্যে প্রথম ধাপে 371 ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেসব ভোট হবে আগামী 11 এপ্রিল। বিগত বেশ কয়েক বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিয়ে আসলেও আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলটি। এমন অবস্থায় কেমন হতে যাচ্ছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন? এখন যেহেতু রাজনৈতিক ব্যানারে নির্বাচনটা হচ্ছে, সব দল না আসলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন। প্রধান বিরোধী দলের মাঠে বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হয় না। নির্বাচন কমিশন এখন তাদেরই উদ্যোগ নেওয়া উচিত যে সবাইকে নিয়ে বসে যাতে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়। এর আগে 2016 সালে ইউপি নির্বাচনে অংশ নিয়েছিল 30টি রাজনৈতিক দল। গোলযোগ সহিংসতার মধ্যে অনুষ্ঠিত সেই নির্বাচনে ভোট পড়েছিল 76.66%। ভোটের দিন সহিংসতায় মারা যায় 35 জন। 220 ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চেয়ারম্যান। সে সময় দায়িত্ব পালন করা সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছেন, ভোট সুষ্ঠু করতে বড় বাধা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন নেতাদের আচরণ।
এবং নির্বাচন কমিশন নিজেরাই যেখানে খালি একজন অনুযোগ করে আরেকজন আপত্তি করে, এগুলো বাদ দিয়ে যদি সব একযোগে কাজ করে তাহলে আমার মনে হয় কিছুটা হলে আরো বেটার করতে পারে। তবে যে স্থানীয় প্রশাসন আছে তাদের দায়িত্ব বিরাট। তারা দায়সারাভাবে কাজ করলে অথবা কোনো দলকে সমর্থন করার চেষ্টা করলে অথবা সমর্থনের ভাব দেখালে ভালো নির্বাচন হবে না। আগের নির্বাচন তো কোনো অর্থ বহন করে নাই, কারণ যারাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছে তারাই নির্বাচিত হয়েছে। ওই যে অন্য দল আসলো কি না আসলো তার তো কিছু আসা যায়। দেশে ইউনিয়ন পরিষদ রয়েছে প্রায় 4,500। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের আমলে সবশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। এবারও ধাপে ধাপে হতে যাচ্ছে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে প্রথম ধাপে 371 ইউপির মধ্যে 30টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মশা নিধনে নতুনভাবে বিকল্প উপায়ে 8 মার্চ থেকে উত্তর সিটি ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার বনানীর শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান টানা 10 দিন করে মাঝে একদিনের বিরতি দিয়ে এই নিধন কার্যক্রম চলবে। তবে মশক নিধনে কর্মকর্তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য একটি পৃথক উইং এবং সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে উইং করা হবে। আগামী 8 তারিখ থেকে আমরা মিরপুর অঞ্চল 2-তে আমরা এটা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতন। আগে আমরা কি করেছি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ওষুধ ছিটাতাম, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হয়ে একটি অঞ্চলে যদি 5টা ওয়ার্ড থাকে, সকল কর্মীকে নিয়ে আমরা প্রায় 1200 লোক নিয়োগ করছি আগামী 8 তারিখ থেকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। লাইসেন্স বা সার্টিফিকেট কোনোটিই নেই, তবুও ডাক্তার। ফার্মেসি খুলে দিচ্ছেন চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন সবই। রাজধানীর আশপাশের প্রত্যন্ত এলাকাগুলোতে এমন চিত্র যত্রতত্র। এছাড়া ওটিসি তালিকার বাইরে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশন নেয়ার নিয়ম থাকলেও তা মানছে না ক্রেতা বিক্রেতা কেউই। চিকিৎসা খাতে অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। সেলিম খানের ছবিতে দেশের ওষুধ বাজারের জনভোগান্তি তুলে ধরছেন ফখরুল ইসলাম। রোগ নিরাময়ে ওষুধ গুরুত্বপূর্ণ, তাই ওষুধ ক্রয় ও গ্রহণে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালাও। ওষুধ প্রশাসন অধিদপ্তর ওটিসি বা ওভার দ্য কাউন্টার তালিকাভুক্ত ওষুধ বিক্রিতে কোনো প্রেসক্রিপশনের বাধ্যবাধকতা না রাখলেও বাকি ওষুধ বিক্রিতে প্রেসক্রিপশন জরুরি করেছে। আর যারা ওষুধ বিক্রি করবেন তাদেরও সার্টিফিকেট ও দোকান লাইসেন্স বাধ্যতামূলক করেছে অধিদপ্তর। কিন্তু কতটা মানছে এসব নিয়ম বা আইন? সাভারের রাজফুলবাড়িয়া এলাকা, সন্ধ্যার পর রোগীতে ঠাসা ফার্মেসিটি। একজন প্রাথমিক চেকআপে ব্যস্ত। জিজ্ঞেস করতেই জানা গেল তিনি একটি কোম্পানির কর্মচারী। ড্রাগ লাইসেন্সও দেখাতে পারেনি ফার্মেসিটি, অথচ বিক্রি করছেন সব ওষুধই। অবশ্যই ঠিক না, পেশা মাপতেছে তো, এটা তো পেশার রোগী আসে বলতে পারে একটু মাইপা দেন। পাশের আরেক ফার্মেসিরও একই অবস্থা। সার্টিফিকেট না থাকলেও তিনি রীতিমতো ডাক্তার পরিচয় দেন। 10 বছরের ফার্মেসির নেই কোনো লাইসেন্সও। স্যারের সাথে অনুমোদন নিয়ে আসছি, লিখিত না যদিও, সুতরাং স্যার যেহেতু আমাকে বলছেন এটা হতেই পারে, হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে অবৈধ হতে পারে। একই চিত্র নারায়ণগঞ্জের এই ফার্মেসির। ছিলেন কর্মচারী, এখন নিজেই ফার্মেসি খুলে বনে গেছেন বড় ডাক্তার। ড্রাগ অফিস থেকে আমাদের এই জন্য কোনো কাগজ আমাদেরকে দেয়নি। আমার ভুল হচ্ছে, এরকম তো সবাই করতেছে। আমার হলো ট্রেনিং সার্টিফিকেটটা। আপনার কোনো ড্রাগ লাইসেন্স আছে? ওইটাই আমার। রাজধানীতেও মেলে এমন অনিয়মের নানা চিত্র। শাহবাগের এই ফার্মেসিগুলোতে ওটিসি তালিকার বাইরেও প্রেসক্রিপশন ছাড়া হরহামেশাই বিক্রি করছে ওষুধ। বছরের পর বছর সবাই খায়, প্রেসক্রিপশন ছাড়াই খায়। নাম আইনে তো নাই, উনি নাম বলছে, আমার দিতে হয়েছে। প্রেসক্রিপশন নিয়ে আসা উচিত, কেননা হচ্ছে এক এক গ্রুপের ওষুধ থাকে, এক এক কোম্পানির ওষুধ থাকে, সবাই ওটাতে এক একটা সাইড ইফেক্ট থাকতে পারে। দেশের রেজিস্টার্ড ফার্মেসির সংখ্যা যা আছে তার চেয়ে ঢের বেশি আছে অননুমোদিত ফার্মেসি। 90-95% মানুষ আসলে ওষুধ কিনতে হবে নিজের পকেটের পয়সা দিয়ে। দোকানের কাউন্টারে যে 2 লক্ষ 2.5 লক্ষ ফার্মেসিতে অর্ধশিক্ষিত অশিক্ষিত ফার্মাসিস্ট, বা তাদেরকে ফার্মাসিস্ট না, তারা দোকানদার বলতে হবে তাদেরকে, তাদের পরামর্শ ওষুধ কিনবে। সেই দেশের ওষুধের বাজার, গায়ে কি লেখা আছে, গায়ে কি লেখা নাই, ওটি কিভাবে তৈরি হলো, সেই মূল্য কে নির্ধারণ করলো, এগুলো তো আসলে গুরুত্বহীন হয়ে যায়। রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে সর্বোত্তম একটি ওষুধ বিতরণ বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা। একই সাথে স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে ফার্মেসিগুলোকে আইনের আওতায় এনে সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম,
নিউজ 24 ঢাকা। নতুন দ্বীপ হিসেবে ভাষাঞ্চর পুরোপুরি বসবাসযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের গবেষণার ফলাফলে এমন দাবি করেছে। পাশাপাশি স্থানান্তরিত রোহিঙ্গাদের সুপেয় পানি, নিজ ভাষায় পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করেছে গবেষণা সংস্থাটি। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে এই গবেষণার ফলাফল তুলে ধরেন গবেষক দলের প্রধান ডক্টর রফিকুল ইসলাম। গবেষণার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সুযোগ সুবিধা, জীবিকা নিরাপত্তা ও সামাজিক সম্পর্ক এবং তারা কি ধরনের নিরাপত্তাজনিত সমস্যায় বসবাস করছে তা খতিয়ে দেখা। গবেষণায় বলা হয়েছে, ভাষাঞ্চর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ জায়গা। চার ক্ষেত্রের 4 কীর্তিমতী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2020। উদ্যোক্তা, সাংবাদিক, ক্রীড়াবিদ ও সমাজ কল্যাণ বা হিতৈষী হিসেবে অভাবনীয় সাফল্যের জন্য 4 নারীকে রাধুনী কীর্তিমতী সম্মাননা 2020 দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাধুনী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত 14 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে নারীর সাফল্যকে সম্মান জানিয়ে আসছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাধুনী। তারই ধারাবাহিকতায় এবারও 4 কীর্তিমতীকে সম্মান জানাতে শনিবার এই জমকালো আয়োজন। এবছর সাংবাদিকতায় শেখ সাভিয়া আলম, সমাজ কল্যাণ ও হিতৈষী হিসেবে জেসমিন সুলতানা পারু, উদ্যোক্তা হিসেবে শামিমা সুলতানা শিলু এবং ক্রীড়াবিদ শাখায় ময়মনসিংহের ফিরোজা খাতুন পান কীর্তিমতী সম্মাননা 2020। প্রত্যেকে একটা অসহায় নারীর হাত ধরি, তাকে এগিয়ে যেতে সাহায্য করি, ইনশাল্লাহ বাংলাদেশের নারীরা আর কখনো অসহায় থাকবে না। সবাইকে স্বপ্ন দেখাতাম, আজও স্বপ্ন দেখাই, বাংলাদেশের সব নারীরা ভালো করুক, সবাই এগিয়ে যাক। উনি আমার মাঝখানে খেলার ইচ্ছাটা এমনভাবে জাগিয়ে দেন যে কোনো বাধা বিপত্তি আমাকে আটকে রাখতে পারেনি। জাতিসংঘ ঘোষিত এবারের নারী দিবসের স্লোগান সোচ্চার হব স্বেচ্ছায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। 4 জন কীর্তিমতীকে আমরা অভিনন্দন জানাতে চাচ্ছি এবং যারা আমাদের সামনে এখানে আমাদের মাঝে আছে, উনিরা আমাদের সবাইকে অনেক ইন্সপিরেশন দেয়, অনেক অনুপ্রেরণা পাই আমরা ওনাদের থেকে। রাধুনী ব্র্যান্ড সবসময় এই ধরনের নারীদের পাশে দাঁড়াচ্ছে, সবসময় এই ধরনের নারীদের জীবনকে আরো অনেক সহজ করে দেওয়ার জন্য পাশে আছে। নেতৃত্বের জায়গা বলুন, বিচারাঙ্গন বলুন, পুলিশ প্রশাসন বলুন, সর্বস্তরেই কিন্তু নারীর একটা অবস্থান তৈরি হলো। স্কয়ার গ্রুপ যে আয়োজনটুকু করে, এটা সবার জন্য একটা উৎসাহের জায়গা। সমাজকে যদি ঠিক রাখতে হয়, নারীর জায়গাটুকু, সম্মানের জায়গাটুকু, মমতার জায়গাটুকু, এই জায়গাটুকু সবসময় রক্ষা করার দায়িত্ব সকলের সমান। পুরস্কার বিতরণ শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আমরা ফাতেমা কাউসার, নিউজ 24 ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। এবার হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন 7 কলেজের কয়েকজন শিক্ষার্থী। তারা বলেছেন, স্থগিত পরীক্ষা দিতে গেলে হল খোলা ছাড়া কোনো উপায় নেই। শনিবার সকালে নীলক্ষেত মোড়ে তারা মানববন্ধন করেন। এ সময় বিশৃঙ্খলা ঠেকাতে অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় না খুলে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত অযৌক্তিক। আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা না করে পরীক্ষা দেয়া কঠিন ও ব্যয়বহুল, যা সব শিক্ষার্থীর পক্ষে বহন করা প্রায় অসম্ভব। চট্টগ্রাম কারাগার থেকে রুবেল নামে এক হাজতে নিখোঁজ, এখনো খুঁজে পায়নি কারা কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে ফরহাদ হোসেন রুবেল নামে হাজতিকে কারাগারে খুঁজে পাচ্ছে না উল্লেখ করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ হাজতি রুবেল সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামি। এই ঘটনায় জেল সুপার এবং জেলার কথা না বললেও কারা পরিদর্শক জিনাত সোহানা চৌধুরী জানান, খুঁজে বের করার চেষ্টা চলছে তাদের। আজকে রুবেল নামের যে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না, সে কর্ণফুলীতে ছিল, গতকালকেও সে ছিল, যথারীতি আজকে রুটিন চেকআপে দেখা যায় সে নিখোঁজ। তো সবাই পুরা ইউনিট তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ফেনীতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বোমা নিষ্ক্রিয়কারী দল।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা ও কুমিল্লা থেকে যাওয়া দুটি দল, তবে বিশদ তদন্তে কাজ করছে তারা। শুক্রবার রাতে শহরের 16 নম্বর ওয়ার্ডের ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দরজা, জানালা ও বারান্দার গ্রিল ক্ষতিগ্রস্ত হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর গুলশানে যাত্রা শুরু করেছে ম্যাক ফার্নিচার। আধুনিক ও ব্র্যান্ড ফার্নিচার নিয়ে রাজধানীর গুলশানের বিটিআই ল্যান্ডমার্কে ম্যাক ফার্নিচারের দ্বিতীয় শোরুমে যাত্রা শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী। শোরুমটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক ফার্নিচার লিমিটেডের পরিচালক রুকসানা কবির কাকলি সহ আরও অনেকে। শ্রমিকরা পরিশ্রম করে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী। বিক্রমপুর স্টিল লিমিটেডের 32 বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মালিক কর্মচারী মিলন মেলা 2021 অনুষ্ঠানে তিনি কথা বলেন। শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান, কোম্পানির পরিচালক রফিক উদ্দিন সহ আরও অনেকে। মিয়ানমারে জান্তা বাহিনীর হাতে এ পর্যন্ত কমপক্ষে 55 জন প্রাণ হারানোর পরও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটেনি আন্দোলনকারীরা। শনিবারও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। কঠোর অবস্থান নেয় পুলিশও। এদিকে এবার সেনা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন দেশটির কূটনীতিকরা। অন্যদিকে মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন শার্নার বার্গনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণাদায়ক ভাষণ বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্তি সুদীর্ঘ অর্ধশত বছরেও এর আবেদন রয়েছে অক্ষুণ্ণ। বরং বাংলাদেশের মুক্তি সংগ্রামে এই অবিস্মরণীয় দিন জাতির পিতার প্রতিটি বাণী বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে বারংবার। ইতিহাসের সেই অধ্যায়টিকে স্মরণে রাখতে ইয়াং বাংলা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের যুব সচিবালয় বঙ্গবন্ধুর অতি প্রিয় ও চিরচেনা জয় বাংলা স্লোগানটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে জয় বাংলা কনসার্টের আয়োজন করে চলেছে 2015 সাল থেকে। কিন্তু এবছর করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে কনসার্টটির মূল আয়োজন স্থগিত রাখা হয়েছে। তবে ইয়াং বাংলার নিজস্ব ফেসবুক পেজ আগের বছরগুলোর হয়ে যাওয়া তারুণ্যের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত কনসার্টের বিশেষ বিশেষ অংশের হাইলাইটগুলো প্রচার করবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়ানডে টি20 সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 14 দিনের কোয়ারেন্টাইন শেষে এখন মাঠে অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, প্রথম দিকে কষ্ট হলেও ক্রিকেটাররা অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে কন্ডিশনের সাথে। যে এইখানকার কন্ডিশনটা আমরা কত ভালোভাবে মানিয়ে নিতে পারি। যে সময়টা পাচ্ছি এখানে যেমন উইকেট দেখছি, মোরওভার নিউজিল্যান্ড উইকেটটা এমনই হয়ে থাকে। এরপরে আমরা কুইন্সটাউনে যে আরও কয়েকদিন প্র্যাকটিস করার সুযোগ পাবো। তো সোফার মনে হয় আমরা যেই কষ্টটুকু করছি একটু আগে এসে সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং সেটা আমার মনে হয় খুব ভালো মতোই কাজে লাগবে আমাদের। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঢাকা মোহামেডান লিমিটেডের নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম এমপি। এছাড়া 16 পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কাজী ফিরোজ রশিদ, মাহবুব আনামের মতো হেভিওয়েট প্রার্থীরা। হেরে গেছেন আরেক হেভিওয়েট সালাম মুর্শেদি। সুষ্ঠু নির্বাচনে খুশি প্রার্থীরা। নির্বাচনের আগে সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বার্ষিক সাধারণ সভা, যেখানে বিনা প্রশ্নে পাশ হয়েছে বিগত বছরের আর্থিক হিসেব নিকেশ। 13 মার্চ নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান অ্যাডহক কমিটি। জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, 60টি ভোট বাতিল হয়েছে, 232টি ভোট আমরা গণায় এনেছি। প্রথম হয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম, উনি ভোট পেয়েছেন 226 ভোট। দ্বিতীয় হয়েছেন
প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, আরেকজন দ্বিতীয় হয়েছেন মাহবুবুল আলম, ওনারা পেয়েছেন 223 ভোট। সর্বনিম্ন ভোট পেয়েছে কামরুন নাহার ডানা, উনি পেয়েছেন 54 ভোট। সাজেদ এ আদেল, উনি পেয়েছেন 95 ভোট। সালাম মুর্শিদি পেয়েছেন 121 ভোট এবং মুস্তাকুর রহমান উনি 141 ভোট পেয়েছেন। এখন এ পর্যন্তই। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।